সুসজ্জিত ড্রয়িং রুম, নানা রকম হ্যান্ডক্রাফট দিয়ে সাজানো আলমারি, একটা স্বাস্থ্যবান বাগের নিচে লেখা নো পলিটিক্স প্লিজ, প্রকাণ্ড পিছন মোটা টিভি, দেয়াল আলমারিতে রবীন্দ্র রচনাবলী, সব মিলে সংস্কৃতির পরাকাষ্ঠা। অতি মার্জিত আভিজাত্যে ম করত তাদের ঘরবাড়ি। সৌজন্য আর ভদ্রতার ইঞ্চি মাপা ভূমণ্ডলে রীতিমতো সাবধানে পা ফেলতে হতো। ডিগ্রি প্রাপ্তি আর চাকরি প্রাপ্তির মাঝখানে একটা অপ্রাপ্তির ঊষর মরুভূমি থাকে। শিক্ষিত বেকারত্বের সেই মরু বালু রাশিকে ঈষৎ সহনীয় ও স্মরণীয় করে তুলতে অন্তর্বর্তী কয়েক বছর প্রাইভেট টিউটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম। অপুর সংসারের সময় থেকে, অথবা বলা যায় সৃষ্টির উষালগ্ন থেকে এই ট্র্যাডিশন সমানে চলে আসছে। আমরা বেলঘড়িয়ার মেজ বালকেরা এই গৌরবময় বেকারত্বের ঐতিহ্য অনুসরণ করে রাত্রিবেলায় পোস্টার সাঁটাতে বের হতাম। মোবাইল ফোন তখন বুর্জোয়া শ্রেণীর অধিকারে। আমরা সর্বহারা শ্রেণী তাদের নম্বরগুলি পোস্টারে ব্যবহার করতাম। গর্বমিশ্রিত উদারতার সঙ্গে মোবাইল সম্পন্ন বন্ধুবর্গ তাতে স্বীকৃতি দিত। টিকিট কাউন্টারে, যাত্রী প্রতীক্ষালয়ের দেওয়ালে, গণশক্তি বোর্ডের সীমানা ঘেঁষে, ল্যাম্পপোস্টে, স্কুলের গেটে, সব জায়গায় লেপটে দিতাম বিজ্ঞাপন। পাবলিক ইউরিনালে অবশ্য জায়গা পেতাম না, সেখানে একটু অন্য ধরনের বিজ্ঞাপন থাকতো। সাধারণ কাগজের ওপর নীল কালারে লেখা, অতি যত্ন সহকারে বাড়িতে গিয়ে বাংলা পড়াই, যোগাযোগ করুন অমুক নম্বরে। কাগজ চাটানোর পরদিন থেকেই অতিষ্ঠ করে তুলতাম মোবাইল বন্ধুকে। কিরে, আমার কোনো ফোন আসেনি? বেশিরভাগ ক্ষেত্রেই ফোন আসতো না। তখন বিজ্ঞাপনে পরিষেবার পরিধি বৃদ্ধি করতে হতো। দীর্ঘদিন একটাও টিউশনি না পেয়ে আমার এক বন্ধু শেষ দিকে মরিয়া হয়ে লিখেছিল, অভিজ্ঞ শিক্ষক, কিন্ডারগার্টেন থেকে স্নাতক পর্যন্ত সমস্ত সাবজেক্ট অতি যত্ন সহকারে বাড়িতে গিয়ে পড়াই, লেটার মার্কস গ্যারেন্টেড। আসলে এটি ছিল একটি যৌথ বিজ্ঞাপন। যেমন চাহিদা আসবে সেরকম ব্যক্তিকে অভিজ্ঞ শিক্ষক সাজিয়ে পাঠানো হবে। আর লেটার মার্কসের গ্যারান্টি দিতেও ঝুঁকির কোনো ব্যাপার নেই, বড় জোর টিউশনি খোয়াতে হবে, এই যা। বন্ধুদের মধ্যে ভাগ্যক্রমে কেউ একটা টিউশনি পেয়ে গেলে অন্যরা দৃশ্যতেই হাহাকার করে উঠত। এই হাহাকারে দুঃখ, আনন্দ, ঈর্ষা, ভালোবাসা সব কিছুই মিশে থাকতো। এর কাছ থেকে বেল্ট, ওর কাছ থেকে শার্ট, তার কাছ থেকে জুতো নিয়ে শিক্ষক সুলভ ভাবমূর্তি ফুটিয়ে তুলতে হতো। অভিজ্ঞ মেজদাদারা রীতিমতো গ্রুমিং করে পাঠাতেন। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের বাচ্চা হলে কেতাদুরস্ত হওয়াটা খুব জরুরি। কণ্ঠস্বরে ভারী কি ভাব ফুটিয়ে তুলতে হবে। ইংরেজি তেমন না জানলেও আই মিন, ইউ সি, দ্যাটস অল, ইউ নো, লেটস সি প্রভৃতি শব্দগুলো ফ্রিকুয়েন্টলি বলতে পারলে কিছুটা কাজ চলে যায়। টিউশনি সুখের হয় টিফিনের গুণে। অবশ্য বেকার মেষশাবক পেটের জ্বালায় ছেলে পড়াতে এসেছে দেখলে কোনো কোনো অভিভাবক প্রথম থেকেই একটু চাপে রাখতে চেষ্টা করেন। খাঁটি 2 ঘন্টা আগে বেরিয়ে আসতে চাইলে বাঁকা মন্তব্য শোনা যায়। অন্য বাড়িতে প্রাইভেট মাস্টার পড়াতে পড়াতে বাহ্য জ্ঞানহীন হয়ে পড়ে, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, হুঁশ থাকে না, সেই গল্পও শুনিয়ে দেন। টিফিন বলতে আসে 4 ফুটিয়া চা আর 2টো অ্যারারুট বিস্কুট। হয়তো মাসের শেষ দিন কিংবা পরের মাসের প্রথম সপ্তাহে কয়েকটা দিন গত হয়েছে, মেসে আজ ফিস্টের চাঁদা দিতে হবে, টিউশনির টাকাটা না পেলে সাড়ে সর্বনাশ। খুব আন্তরিকভাবে পড়ানোর ভান করছি, সময় পেরিয়ে গেছে তবু চেয়ার ছেড়ে উঠছি না। মাঝে মাঝে টেরা চোখে দেখে নিচ্ছি অভিভাবিকার মতিগতি। তিনি আজ নেপথ্যচারিণী হয়েই থেকে গেলেন। চা এনে দিল ঘর মোছার দিদি। তিতকুটে চা সেদিন আরও বেশি তিতকুটে মনে হতো। টিউটার হিসেবে সাফল্য পেতে গেলে অভিভাবক বশীকরণ মন্ত্র জানতে হবে। বিশেষ করে ছাত্র বা ছাত্রীর মাকে সন্তুষ্ট রাখা দরকার। এ বিষয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছিল আমার এক বন্ধু। লিকার চা দিতেও গড়িমসি করতো এমন টিউশনিতে সে আদায় করে দিত ডবল ডিমের অমলেট। ভদ্রলোকের মতো চেহারা, ইস্ত্রি করা পোশাক আশাক আর শান্ত মধুর কণ্ঠস্বরের গুণেই পুরোটা হয়েছিল এমন নয়। রহস্যটা জেনেছিলাম অনেক পরে। ছাত্রের অভিভাবিকা স্বয়ং যে কিছুমাত্র কম বিদুষী নন
এই বিষয়টি জাহির করার সুযোগ দিতে হবে। ছাত্রের ভবিষ্যৎ সম্বন্ধে যাবতীয় আলোচনা শুরু করতে হবে আপনি তো ভালোই জানেন যে দিয়ে। তখন ফেসবুকের যুগ আসেনি, কিন্তু লাইক কমেন্ট পাওয়ার বাসনা তো মানুষের আদিম বাসনাগুলোর অন্যতম। বাড়ির যেসব বিষয়ের সঙ্গে গৃহিণীর ন্যূনতম সম্পর্ক থাকা সম্ভব, নির্বিকার চিত্তে সব কিছুরই ঢালাও প্রশংসা করত সে, আর তাতে ফল হতো অভাবনীয়। আমার প্রথম টিউশনি ছিল অনেকটা পরিযায়ী শ্রমিকের মতো। 3টি জেলা পেরিয়ে কর্মস্থলে যেতে হতো। প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে ওই একটি হাতে গরম বেনিফিট পেয়েছিলাম, নইলে সদ্য বিএ পাশ করা কোন মক্কেল সম্ভ্রান্ত বংশীয়ার প্রথম বর্ষের টিউটার পদে আসীন হয়? ছাত্রীর অভিভাবিকা ঊনবিংশ শতকীয় প্রেসিডেন্সির ঐতিহ্য গৌরবে এতটাই বুঝছিলেন যে প্রেসিডেন্সির নামটাই তার কাছে মন্ত্রের মতো কাজ করত। ডিরোজিও মধুসূদন অধ্যুষিত প্রেসিডেন্সি ঐতিহ্যের ধুলোবালি বহন করে বিডন হোস্টেল থেকে কল্যাণী ঘোষপাড়া যেতাম সাহিত্য পড়াতে। প্রথমে অটো, তারপর ট্রেন, তারপর আধ ঘন্টা হেঁটে ধূসর রঙের ঝোলা ব্যাগ আর গোড়ালি পর্যন্ত ধুলো নিয়ে সেই ছিমছাম বাড়িটায় যখন ঢুকতাম তখন রীতিমতো খিদে পেয়ে যেত। সুসজ্জিত ড্রয়িং রুম, নানা রকম হ্যান্ডক্রাফট দিয়ে সাজানো আলমারি, একটা স্বাস্থ্যবান বাগের নিচে লেখা নো পলিটিক্স প্লিজ, প্রকাণ্ড পিছনমোটা টিভি, দেয়াল আলমারিতে রবীন্দ্র রচনাবলী, সব মিলে সংস্কৃতির পরাকাষ্ঠা। অতি মার্জিত আভিজাত্যে ম করত তাদের ঘরবাড়ি। সৌজন্য আর ভদ্রতার ইঞ্চি মাপা ভূমণ্ডলে রীতিমতো সাবধানে পা ফেলতে হতো। আমাদের নরকগুলজার হোস্টেল থেকে হঠাৎ এখানে এলে মনে হতো যেন বটতলা থেকে বেলুড় মঠে এলাম। ঘরটায় সবসময় একটা মৃদু সুগন্ধ লেগে থাকতো। খোলা জানলা দিয়ে দেখা যেত এক টুকরো বাগান। সবে মিলে সাহিত্যের পক্ষে খুব উপাদেয় পরিবেশ বলেই বোধহয় পড়ানোর সময়টা একটু দীর্ঘ হয়ে পড়তো। মুশকিল হতো টিফিন খাওয়ার সময়। 3 দফা খাদ্য আসতো। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস, শেষের দিকে চা বিস্কুট। সেই দুটোতে কোনো অসুবিধে থাকার কথা নয়, কিন্তু মাঝখানে বেশিরভাগ দিন লুচি, মাংস, মিষ্টির গুরুপাক ভোজন। সামনে ছাত্রী সাহিত্যের সাধনায় নিমগ্না, আমি তার 3-4 ফুট ব্যবধানের মুরগির ঠ্যাং চর্বণ করি কোন লজ্জায়। সম্পূর্ণ নিঃশব্দে হাড্ডি চিবোতে পারার মতন প্রশিক্ষিত ভদ্রতা আজও আয়ত্ত হয়নি। বিশেষ করে হাঙরের মতো খিদে পেলে সুখাদ্য প্রাপ্তির আনন্দটা সশব্দেই প্রকাশ হয়ে পড়ে। আসা যাওয়া মিলিয়ে প্রায় 10 ঘন্টার পরিশ্রম শ্রম আইনের পরিপন্থী হলেও সপ্তাহান্তিক সুখাদ্য যোজনা প্রকল্প হিসেবে এই টিউশনি বাড়ি আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আর একটা টিউশনি জুটেছিল সল্টলেকের ফাল্গুনি আবাসনে। সেও এক ছাত্রী এবং ফার্স্ট ইয়ারের। উপন্যাসে পড়া শহুরে চ্যাপ্টা চৌকো মধ্যবিত্ত জীবন ও তাদের চিন্তা চেতনার আভাস পাওয়া যেত বেডরুম থেকে ড্রয়িং রুমের সোফায় উড়ে আসা টুকরো কথায়, পদশব্দে। চিমনিবিহীন পাকশালা থেকে সান্ধ্য রন্ধনের গন্ধ ভেসে আসত। ঘ্রাণেন্য অর্ধভোজনের অতৃপ্তি এবং 3 ফুটিয়া চায়ের কটু স্বাদ নিয়ে কপাল কুণ্ডলা পড়ানো তেমন জমত না। উপভোগ করতাম বাস থেকে নামার পর খানিকটা রাস্তা হেঁটে কয়েকতলা সিঁড়ি ভেঙে অকুস্থলে পৌঁছানোর পদযাত্রা। বিচিত্র মানুষের মুখের রেখায় ফুটে ওঠা মনের মানচিত্র। সন্তোষপুরে আর একটা ছাত্র জুটেছিল। সে এক অদ্ভুত ছাত্র। আমি যা বলি তাতেই সে হাসে, নাকি তার মুখটাই ওরকম ছিল। প্রথম কদিন ভাবলাম পার্সোনালিটির অভাব দেখা দিচ্ছে। বেলগড়িয়া থেকে যাদবপুরের ট্রেন পথে কাকতাড়ুয়ার মতো হয়ে উঠছে আমার চেহারা। সেই জন্যই হাস্যরসের প্রাচুর্য। যথাবিধি সাবধানতা নিয়ে মুখমণ্ডলে যথাসাধ্য গাম্ভীর্য ফুটিয়েও যখন হাস্যনিরোধে সমর্থ হলাম না, এমনকি শেষের কবিতায় লাবণ্যের মাখো মাখো আত্মনিবেদনের জায়গাতেও যখন সে অট্ট হাস্যে ফেটে পড়ল, তখন বুঝলাম এই টিউশনই আমার থাকবে না। খুব চেষ্টা করতাম অন্তত চা দেওয়ার সময়টুকু যেন ছেলের মনোযোগী পড়ুয়ার মতো হাবভাব দেখায়, কিন্তু কাকস্য পরিবেদনা, টিউশনই আমার থাকলো না। বেলঘরিয়ায় 3টে জিনিস বিখ্যাত: মেস, মশা আর মিশন। মেসের প্রাচুর্য মানে বেকার ছেলেদের সমাবেশ। ডাউন ট্রেনে ওঠার সময় আক্ষরিক অর্থেই ফুটে উঠত বেকার শাখার নির্বিশেষে মানুষের জীবন সংগ্রাম। টিউশনি পড়ার চাইতে টিউশনি পড়ানোর লোকের সংখ্যা বেশি। ম্যাসের ছাওয়ালদের টিউটর পদে নিযুক্ত করা মানে কম খরচে বেশি পুষ্টি। বেতন 300 টাকা, যেতে হবে সপ্তাহে 3 দিন,
3 ঘন্টা পড়াতে পারলে ভালো হয়, সঙ্গে জুটবে দায়সারা চা বিস্কুট। একবার দেখি ছাত্রী বসে আছেন ডিভানের উচ্চাসনে, রাজকীয় মহিমায়, সামাজিক দূরত্ব বজায় রেখে। আর আমার জন্য পেতে দেওয়া হয়েছে রংচটা প্লাস্টিকের একটা চেয়ার। ফ্যানের হাওয়া বর্জিত সেই নিষ্প্রভ জায়গা থেকে রাজনন্দিনীর দিকে তাকাতে হয় ঘাড় উঁচু করে। কে শিক্ষক আর কে ছাত্র বোঝা দুষ্কর। টিউশনির ব্যাপারে সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়েছিল বউবাজারে। একটা সংস্থায় নাম এনরোল করে জুটেছিল আর এক ফার্স্ট ইয়ারই। গলির পর গলি, তস্য গলি পেরিয়ে, অনেক নোনাধরা দেওয়াল, প্লাস্টার খসা ছাদ পেরিয়ে, পৌরকর্মী কর্ষিত রাস্তা, পৌঁছে গিয়েছে বিপজ্জনক সাঁটানো দেওয়ালের ধার ঘেঁষে একটি তেতলা বাড়ির রহস্যময় প্রকোষ্ঠে। ছাত্রী বসে আছেন ঘরোয়া পোশাকে, ওড়নার পরিবর্তে গলায় ঝুলছে একটা মলিন গামছা। আমার আর ছাত্রীর মাঝখানে যে টেবিল, সেটা আশ্চর্য রকমের ছোট। চেয়ারটা যে পিছিয়ে নেই তার উপায় নেই, সেদিকে রাখা একটা পেল্লাই সাইজের ওয়াশিং মেশিন। তখন সদ্য কল্যাণী থেকে পদচ্যুত হয়ে এসেছি। এই টিউশনিটা পার্মানেন্ট করতে না পারলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে। এই জন্য প্রথম দিনেই প্রায় অর্ধেক সিলেবাস শেষ করে দেব, প্রচুর নোটসের উপঢৌকন দিয়ে অভিভাবক ছাত্রীকে চূড়ান্ত স্যাটিসফাইড করে আসব, এইসব প্ল্যান নিয়ে গেছি। কিন্তু কেমন যেন একটা ব্যাপার হচ্ছে, পড়ানোয় মন বসছে না। সামনে যেটুকু হাঁটাচলা ফিসফাট সবই অদ্ভুত রকমের। মনে হচ্ছে আড়াল থেকে কেউ যেন আমায় দেখছে। বাড়িতে যারা আছেন তাদের মধ্যে সম্পর্কগুলো পরিষ্কার হচ্ছে না। শিক্ষকের মহান কর্তব্য সেরে ঘন্টা 2 পর যখন বেরিয়ে এলাম, তখন মৃদু শ্বাসকষ্টের মতো লাগছিল। ফেরার সময় ল্যান্ডমার্কগুলো একটা কাগজে লিখে নিয়েছি। দপদপ করা স্ট্রিট লাইট, আবর্জনার ঢিপি, ডিকে লোদ লেখা ল্যাম্পপোস্ট, সবুজ রঙের বাড়ি, তৃপ্তি ফার্মেসি, এইসব। পরের দিন আবার যেতে হবে তো। পরের দিন গিয়ে দেখি দরজা বন্ধ। খানিকক্ষণ ঠকঠকানোর পর এক বিকট দর্শন প্রৌঢ় বেরিয়ে এমন ভঙ্গিমায় চোখ নাচালেন, যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, এখানে কি মতলবে? মনে মনে একটু হাত কচলে বিনীত ভঙ্গিমায় বললাম, আগে এখানে একজন ছাত্রী, মানে আমি বাংলা পড়াই। দুম করে দরজা বন্ধ হয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। বাড়ি ভুল করলাম না তো? কিন্তু না, নম্বর মিলিয়ে দরজা খটখটেছি, ভুল করার চান্স নেই। এই বিকট চেহারার লোকটিকে আগের দিন দেখেছি বলে তো মনে হয় না। আকাশ পাতাল ভাবছি। এমন সময় আরেকজন অপেক্ষাকৃত কম বিকট চেহারার ব্যক্তি বেরিয়ে এসে বললেন, বুঝতেই তো পারছ, তোমার কাঁচা বয়স, ঘি আর আগুন পাশাপাশি রাখলে, মানে বুঝতেই তো পারছ। আমার হাতে ধরিয়ে দিলেন 175 টাকা, তার মধ্যে আবার 5টি কয়েন। টিউশনিতে জোয়ার এলো বিএড পড়ার সময়। এখন ভাবলে আশ্চর্য লাগে, এত এনার্জি আসতো কোথা থেকে? এ কি যৌবনের উদ্যম উচ্ছলতা, নাকি কাঁচা টাকা হাতে পাওয়ার লোভ? প্রতিদিন সকালে দাঁতে কোলগেট লাগিয়েই বেরিয়ে পড়তাম। বেলঘড়িয়ার আনাচে কানাচে 2-2.5টে টিউশনি সেরে তরল ও গ্যাসীয় পদার্থে পৌষ্টিকতন্ত্র বোঝাই করে অবশেষে ছাতু চিনির ঝোল খেয়ে বেলঘড়িয়া থেকে ডাউন ট্রেনে শিয়ালদা যায়। সেখান থেকে 230 ধরে আলিপুরে নেমে বিএডের অফুরন্ত অবিশ্রান্ত বকবকানি শুনতে কতখানি এনার্জি লাগে অভিজ্ঞ ব্যক্তিরা কল্পনা করতে পারবেন। 2-3টি ক্লাসের পর ক্যান্টিন থেকে ডিম ভাত খেয়ে পরবর্তী ক্লাসগুলি প্রক্সির বন্দোবস্ত করে বেরিয়ে পড়তাম কলেজ স্ট্রিটগামী বাস ধরে। সেখানে একটি ঘর ভাড়া নেওয়া হয়েছে সদ্য। যার ঘর তার আবার প্রকাশনী ব্যবসা। সে বলল, টিউশনি পড়িয়ে কি হবে, বই লেখো। অসম ত্রিপুরা স্কুল পাঠ্য বই চালান দিত ওরা। বই লিখলে নাকি অগাধ টাকা। দিনরাত খেটে 32 পাতার পাণ্ডুলিপি জমা দিলাম। হাতে ধরিয়ে দিল 500 টাকার একটি মাত্র নোট। সেই রাগে ঘর ভাড়ার লাস্ট মাসের পয়সা আজও মেটায়নি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং MA ফার্স্ট ইয়ার মিলিয়ে মোট 3টি ব্যাচ, প্রতি ব্যাচে 5-6 জন ছাত্র। এত পরিশ্রম করছি, জীবনে পাচ্ছিটা কি? আমিও সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়ের মতো বোহেমিয়ান হয়ে যাব ভেবে মনের ক্ষোভ মেটাতে মাঝখানে বেরিয়ে হঠাৎ একদিন খেয়ে নিতাম 12 টাকা সাইজের অতিকায় একটি রসগোল্লা আর গোটা 2-3 সিঙাড়া। রাত 8টার দিকে বাইরে বেরিয়ে দেখতাম পুরো কলেজ স্ট্রিট শিয়ালদার দিকে ছুটছে। ভিড়ে মিশে যেতাম। মহাত্মা গান্ধী রোডের ফুটপাথ থেকে ঝোলা ভরে কিনে নিতাম কোনো বৃদ্ধার অবিকৃত কচুর ডাঁটা, কিংবা গরিব দেখতে কোনো প্রৌঢ়ের কয়েকটি কাগজি লেবু।
ফ্লাইওভারের নিচে তখনও লস্যির পসরা বন্ধ হয়নি। মানুষের বিচিত্র আনাগোনা দেখে ভুলে যাই সারাদিনের ক্লান্তি। শিয়ালদার জনসমুদ্রে দাঁড়িয়ে অকারণে নিজেকেই ইতিহাসের সাক্ষী মনে হয়। মনে হয় যেন উপন্যাসের কোনো চরিত্র। হাতে টাকা পেলেই কিনে নিয়ে যাই আম কিংবা লিচু অথবা একটা স্প্রাইটের বোতল। মেসে সবাই মিলে সেলিব্রেশন হবে। তখন টাকা রোজগার করে আনন্দ ছিল। 2000 টাকা হাতে থাকলে মনে হতো রাজা মহারাজা। শিয়ালদার কাছাকাছি আরেকটা টিউশনি ছিল। তার বাবার জল ট্যাঙ্কির কারখানা। ছেলেটির চেহারাও ছিল পর্বত প্রমাণ। তার পাশে দাঁড়ালে মনে হতো গ্রেট খালির পাশে রবি ঘোষ দাঁড়িয়ে আছি। চেহারা বড় হলে কি হবে, মনটা ছিল কিন্ডারগার্টেনের শিশুদের মতো। আমাকে ডিম ভাজা দিয়ে গেলে একটু চেয়ে টক করে মুখে পুরে নিত, আর কিছুক্ষণ ছাড়া ছাড়া নানা উপলক্ষে মা মা বলে চেঁচাতো। আরেকটি টিউশন বাড়ি ছিল সোদপুরে। আমি তখন সদ্য একটা ফোন কিনেছি, ভোডাফোন ম্যাজিক বক্স। গোমূত্র কালারের স্ক্রিন ছিল তার। রিংটোন মেসেজ টোনের ছিল ভীষণ গর্জন। শীতের সকালবেলা ছাদের উপর মাদুর বিছিয়ে খুব প্রকৃতিপ্রেমিক মেজাজে রবি ঠাকুরের ছিন্নপত্র পড়াচ্ছি। এমন সময় ফাটা বাঁশের মতো ভয়ঙ্কর মেসেজ টিউন বাজিয়ে একটার পর একটা মেসেজ আসতে লাগলো। শিলাইদহে পদ্মার উপর তখন রবি ঠাকুরের বোট ভাসমান। স্নিগ্ধ মনোরম প্রকৃতির দফরফা করে দিল ওইটুকু একটি ফোন। শব্দে ও কম্পনে অতিষ্ঠ হয়ে ফোনটা সাইলেন্ট করে দেবার চেষ্টায় ব্যর্থ হলাম। আগের রাতেই ফোন কিনেছি, তার কণ্ঠরোধ করার সিস্টেম এখনও শেখা হয়নি। আনস্মার্ট ফোন হাতে আনস্মার্ট মাস্টারের বিমূঢ় দশা দেখে এক ছাত্রী হাসি চেপে বলল, লাল সুইচটা টিপ্পা দিন স্যার। সত্যি, ছিন্নপত্রের পাথায় সঠিক অ্যাঙ্গেলে শীতের রোদ এসে পড়বে না যদি তার আগে অদরকারি সব সুইচগুলো বন্ধ না করে দিই। এইরকম কত শীতের রোদ মাদুরের উপর এসে পড়েছে। জানলায় উকি দিয়েছে দেবদারু গাছের মাথা। শহর পথের ধুলোয় ধূসর হয়েছে ঝোলা ব্যাগ। তিতকুটে চা আর থিন অ্যারারুট বিস্কুটের স্বাদ এখনো মনে করায় সেই সব দিনগুলো। অনেক রকম মানুষ, অনেক রকমের অভিজ্ঞতা, ভালোবাসা, অপমান, সব কিছু নিয়ে খুব জীবন্ত ছিল সেই সব দিন। এখন আর কারো সঙ্গে যোগাযোগ নেই, অনেকের নামও ভুলে গেছি। তবু কোনো কোনো অসতর্ক অবসরে উঁকি দেয় এক এক টুকরো স্মৃতি। মনে পড়ে যায় দু একজনের মুখ। ওদেরও কি মনে পড়ে কোনো কথা?